2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংকট উত্তরণ ও দেশে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী 3 বছরের জন্য এই বাজেট পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে বিপ্লবী বা উচ্চাভিলাষী বাজেট দেওয়ার সুযোগ নেই। রাজশাহী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল হচ্ছে, প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে শুরু হয়েছে অর্থনীতির অগ্রযাত্রা। তবে কালো টাকা সাদা করার সুযোগ রাখার অস্বস্তি এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় আছে তার। বিস্তারিত শারফুল আলমের প্রতিবেদনে। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নিয়ম মেনে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ঋণের বোঝা রাজস্ব আয়ের তলানিতে এমন পরিস্থিতির মধ্যেই বিপ্লবী বাজেট দেওয়া কঠিন। সীমিত সম্পদ দিয়েও সাধারণ মানুষের কল্যাণ হয় এমন বাজেট দেওয়ার চেষ্টার কথাও জানান অর্থ উপদেষ্টা। করের বোঝা মধ্যবিত্তের ব্যয় বাড়বে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। একটা বাড়বে, একটা কমবে, আবার বাজেটের মধ্যে আছে কিনা সেটা। হ্যাঁ, ডেফিনেটলি আপনার এই ক্রয় ক্ষমতার যদি না থাকে তখন বলবো যে এমন বিপদে পড়লাম, আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম না। পৃথিবীর কোনো দেশে হয় না প্রত্যেক দিন দাম কমেছে, আবার প্রত্যেক দিন বেড়ে গেছে। অতএব আমি বলছি না যে বাজারটা ভালো, তা না, তবে জিনিসপত্রের দাম ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের। আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। অতীতে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছেন অর্থ উপদেষ্টা। তবে এবার নিজের তৈরি বাজেটেও রেখেছেন এমন সুযোগ। এটাকে কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ বলে দাবি তার। পাচার করা অর্থ ফেরত আনা কঠিন বলেও জানান সালেউদ্দিন আহমেদ। যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে পরে এমন না যে টাকা ঝাট করে পাঠিয়ে দেওয়া আরেক জায়গায়। একটা সেন্সেশনাল কেস অলরেডি করা হয়েছে, সময় লাগবে, তবু প্রোগ্রেস হচ্ছে। যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটে ওই বাজেট সাপোর্টটা মোটো কম লাগতো, IMF এর কাছে যেতে হতো না। আনফরচুনেটলি আমরা সেটা পারি নাই। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, যেটা যে অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছে কালো টাকা সাদা করা। সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজের দেয়া বাজেটকে জনবান্ধব ও ব্যবসা বান্ধব বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। অতীতে সংসদে মাসব্যাপী আলোচনার পর জুনের শেষের দিকে অর্থ বিল পাশ হওয়ার রীতি থাকলেও এবার সংসদ না থাকায় 22 জুন অর্থ বিল উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর অধ্যাদেশ আকারে জারি করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বাজেটটা তো ফাইনাল হবে আরো। প্রস্তাবিত বাজেট জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের মতে, নতুন বাজেটে মধ্যম আয়ের মানুষের ওপর করের বোঝা বাড়বে, এতে বাড়বে জীবনযাত্রার ব্যয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা বৈষম্যমূলক, যা সমর্থন করে না সিপিডি। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অবাস্তব এবং উচ্চাকাঙ্ক্ষী বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের 2025-26 অর্থ বছরের বাজেট পর্যালোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় বাজেটের বিভিন্ন সামঞ্জস্য ও নানান দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সরকার আসবে, এ সময় প্রস্তাবিত বাজেটের কর বৈষম্য তুলে ফাহমিদা খাতুন জানান, সরকারের বিভিন্ন কর স্ল্যাবের ফলে খরচ বাড়বে মধ্যম আয়ের মানুষের। উচ্চবিত্তদের ওখানে কম হচ্ছে, প্রবৃদ্ধিটা 7.6%। মধ্যম যেটা বললাম যে 10 লাখ 15 লাখ টাকা, তাদের তো 16.7% বাড়বে। আর যাদের 6 লাখ টাকা তাদের পড়ছে 12%, 12.6%। সুতরাং এইখানে পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তো আমরা দেখছি না যে এটা মধ্যবিত্তের উপরই যে চাপটা পড়ছে। সেখানে কিভাবে আমি বলবো যে
এখানে ট্যাক্সের ক্ষেত্রে সুবিচার হয়েছে। উঠে আসে কালো টাকা সাদা করার বিষয়, যা বন্ধের দাবি সিপিডির। এ সময় বাজেটের সম্পদ কর ও রাজস্ব আয় বাড়ানোর কোনো পরিকল্পনা না থাকার কথাও জানায় সিপিডির এফএলও। যারা বাইরে টাকা নিয়েছে তাদের এখানে যে সম্পত্তি আছে সেটাকে জব্দ করা হয়েছে, এবং সেটা যদি ব্যাংক হয় তাহলে তো এটা লিকুইড মানি, আর যদি সেটা যদি স্থাবর অস্থাবর অন্যান্য সম্পদ হয় তাহলে সেটাকে বিক্রি করে হলে ওই টাকাটা কিছুটা পাওয়া যাবে। তবে আমার আশা ছিল যে এবার যেহেতু ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আলাদাভাবে এখানে উল্লেখ থাকবে, তো সেইটা হয় নাই। উপরন্তু আমরা দেখলাম যে কালো টাকা সাদা করার মতো একটা সীমিত আকারে হলেও, এবং সেখানে ট্যাক্সের হার অনেক উঁচু করে সেখানে ফাইন দিতে হবে বা ট্যাক্স দিতে হবে, সেটা করেছে, কিন্তু তারপরও নৈতিকভাবে এটাকে আমরা সমর্থন করি না। বাজেটে বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টিতে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। উঠে আসে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ কমানোর বিষয়। বাজারের এফিসিয়েন্সি, দক্ষতা না বাড়লে সবকিছু একসাথে যদি কাজ না করে তাহলে আপনার এই পলিসিটা খুব কার্যকরী হয় না। বাজেটে অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বরাবরের মতোই গরিবদের উপর করের বোঝা চাপানো হয়েছে। এর বিপরীতে শীর্ষ ধনীদের উপর অধিকতর কর আরোপ করা হয়নি। তবে জুলাই আন্দোলনে আহত বা নিহত পরিবারের জন্য বাজেটে যে বরাদ্দ করা হয়েছে তাতে সাধুবাদ জানায় দলটি। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 2025-26 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় সরব সবাই, বাদ যায়নি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সৃষ্ট রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও। বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতাদের অভিযোগ, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতের কোনো সুযোগ রাখা হয়নি প্রস্তাবিত বাজেটে। রাজনৈতিক দলের পরিবর্তন হলেও যাতে রাষ্ট্রের যে নীতি, জনমানুষের কল্যাণের নীতি, সেটাতে যাতে পরিবর্তন না হয় সেটার দিকে বাংলাদেশ যাওয়া উচিত বলে আমরা মনে করি। এই বাজেট থেকে যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তা নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। শিক্ষা, স্বাস্থ্য খাতে নেই কোনো পরিবর্তন, যা ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরি করবে বলে মনে করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। এটা 1 বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তবভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। জুলাই যোদ্ধাদের বরাদ্দ দেয়া বাজেটকে সাধুবাদ জানিয়ে তা সঠিকভাবে বন্টনের তাগিদ দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% জিডিপি 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময়, সেটা 1.7% হয়েছে। একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। সামাজিক ব্যবস্থা প্রস্তাবিত বাজেটকে ফ্যাসিবাদের দোসর ও নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক দোসরের প্রতিফলন বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি। বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান জিএম কাদের বলেন, পতিত সরকারের বিগত বছরের বাজেটকে বর্তমান প্রেক্ষিত বিবেচনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। এই বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য কোনো স্বস্তির খবর নেই দাবি করে তিনি বলেন, প্রবৃদ্ধির নিম্নমুখী অবস্থানের কারণে কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দেবে। মূল্যস্ফীতি অর্জনের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলেও জানান জাপা চেয়ারম্যান। ফ্যাসিবাদের দোসর ও নব্য ফ্যাসিবাদের রাজনৈতিক দর্শন, এটি বাজেটের মধ্যে থেকে আমার প্রথম মনে হয়েছে। এই বাজেটের ফলশ্রুতিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে অর্ধভুক্ত ও অভুক্ত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছি সামনে। আর সার্বিকভাবে দেশের মানুষের জন্য এই বাজেটে কোনো সুখবর বা স্বস্তি থাকছে না বলেই আমরা মনে করছি। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারে আস্থা ভোট
অর্থ বিল, সংবিধান সংস্কার ছাড়া অন্য সব ইস্যুতে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার বিষয়ে একমত হয়েছে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল। তবে সংবিধান সংস্কারে এমপিদের স্বাধীনভাবে মতামত দেওয়ার পক্ষে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এসব মতামত তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে জামায়াত, এনসিপি একমত হলেও ভিন্নমত বিএনপির। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যবিধি মোট ৪টি সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, অমীমাংসিত বিষয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হবে। সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার সব জায়গায় তারা আরও যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলিতে আসতে পারলাম। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই বেশি আলোচনা হয় দলগুলোর মধ্যে। সংলাপ শেষে সাংবাদিকদের সামনে নিজ নিজ দলের বক্তব্য তুলে ধরেন নেতারা। দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে, শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্ত করতে হবে। সংবিধান সংশোধনের ব্যাপারটা মিশ্র মতামত এসছেন, অনেকে এটার পক্ষে বলেছেন, কেউ কেউ এটার যে বিপদ এটা নিয়েও আলোচনা করেছেন। অভিশংসন বা রাষ্ট্রপতির সমর্থনের ব্যাপারটা আরেকটা বিষয় বিএনপির পক্ষ থেকে এসেছে, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। যারা যারা যে যে বিষয়ে দ্বিমত ছিল সেই বিষয়গুলো আপনারা আলাদা করে ওনাদের সাথে আলাপ করে একটা ঐকমত্যে আসার চেষ্টা করেন। সংবিধান সংস্কার ইস্যুতে এমপিদের স্বাধীন মতামত ও তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনের মতামত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন ৭০ অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে একমত বলে জানায় জামাত। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা এটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। এছাড়া জাতীয় নিরাপত্তার বিষয়ে এমপিদের স্বাধীন মত চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস এবং এই সময়ে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি। আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই ৩টা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। নারীদের আসন 50 থেকে 100-তে উন্নীত হলে ভালো হয়, তবে সেটা নির্বাচন পদ্ধতি কি হবে এই বিষয়ে কোনো ঐক্য এখনো হয় নাই। ঈদের পরও সংলাপ চলবে বলে জানায় জাতীয় ঐকমত্য কমিশন।